উনি তো আর আপনাকে ভালোবাসে না। সো হোয়াট? আমার একার ভালোবাসাই যথেষ্ট। তুমি আমাদের মাঝখান থেকে চলে যাও। আমি চলে গেলেই কি আধার স্যার আপনাকে বিয়ে করবে? হুম, মনে হয় না। ওনার যদি আপনাকে বিয়ে করার হতো তাহলে প্রথমেই করতেন। সেটা আমরা বুঝে নিব। তোমাকে এত মাথা ঘামাতে হবে না। শুধু মাথা না, এই আলো পুরোটাই ঢুকে গেছে মাঝখানে। না চাইতেও মাইন্ডকার চিপায় ফেসে গেছি। সেখানে আমি না ঘামলে আর কে ঘামবে বলুন তো? কি চাও তুমি? আমাকে আমার মতো থাকতে দিন। মানে, তুমি বলতে চাচ্ছ আধারকে ছাড়বে না? আমি কেন ছাড়বো? আশ্চর্য! আমাকে দেখে কি আপনার বাড়োয়াতারি মনে হয়? ওনার দরকার হলে উনি ছাড়ুক আমায়। আপনার আধার ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শালার রসকসহীন কাঠখোট্টা একটা বদলোক। মুখ সামলে কথা বলো আলো। জ্যোতি ধমকে উঠল। আলো ভুরু কুচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে হাজারবার বকবো, তাতে আপনার কি? কে হন আপনি? হ্যাঁ, এত যদি ভালোবাসা দরদ উতলে পড়ছে তাহলে ওনার কাছে গিয়ে ড্রামা করুন। আমাকে এসবের মধ্যে একটু জড়াবেন না। এই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য চিন্তা করতে করতে 2 কেজি ওজন কমে গেছে আমার। যেখানে আমি সবাইকে ডিপ্রেশনে ফেলি, সেখানে আপনার কথা শুনে আমি নিজেই ডিপ্রেশনে চলে গিয়েছি। শুধু শুধু দাদাজানের উপর রাগ করেছি, সাথে স্যারের 14 গোষ্ঠীও ধুয়ে দিয়েছি। দুপুরে ঠিকমতো খাবার খাইনি, এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম। একদিকে আমি মরছি আপনাদের জ্বালায়, আর আপনি বাহিরে ফিল্ডিং মারছিলেন। বাহ আপু বাহ, এক কথায় চমৎকার অভিনয় করছেন। এতদিন জানতাম শুধু আমিই নাটকবাজ, এখন দেখছি আমার থেকেও 2 কাঠি ওপারে আপনি। কথাগুলো শুনে রেগে গেল জ্যোতি। চিল্লিয়ে বলল, আমি তোকে লাস্টবার বলছি, আমার আধারের জীবন থেকে সরে যা, নয়তো। নয়তো কি? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলবো তোকে। এ কথা শুনে আলো শব্দ করে হেসে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাব না সরে, আমিও দেখি আপনি কি করেন। বলা শেষ হতেই আলোর বাম গালে থাপ্পড় এসে পড়ল। ইউ ফাকিং ব্যাচ! জ্যোতির গালি শুনে মুহূর্তেই সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল আলোর। সে রক্তিম চোখে তাকিয়ে সপাটে চর বসিয়ে দিল জ্যোতির গালে। আর যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউই হাত তোলেনি। সেখানে একজন বাহিরের মেয়ে হয়ে কিনা বিনা দোষে মারল তাকে। তাহলে সে কিভাবে ছেড়ে দিত? দিন শেষে সেও ভালো মেয়ে নয়। 10টা মার খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জ্যোতি মার খেয়ে হতভম্ব হয়ে গেছে। সে একটু আশা করেনি আলো তাকে এইভাবে পাল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে। কত বড় সাহস! জ্যোতি তালুকদারের গায়ে হাত তুলেছে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন, আমার সাথে একদম লাগতে আসবে না, নয়তো আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হব। গা জ্বলে উঠল জ্যোতির। আলো নিজের গাল নেড়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে চাইল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের নরম গালে বরফ ঘষাঘষি করবে। গালটা ভীষণ চলছে, হয়তোবা সুন্দর গালে আঙুলের ছাপ বসে গিয়েছে। আলো সিঁড়ির ধাপে পা রাখতেই জ্যোতির চট করে ল্যাং মারল। হুট করে, একদম হুট করে ঘটনাটি ঘটে যায়। ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল আলো। কোমরে ও পায়ে অনেকটাই ব্যথা পায়, এমনকি ভয়ে সেন্সলেসও হয়ে যায়। সোবাহান খান ও তহমিনা খান তখনই মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতে ফিরে এসেছে, কারণ আলো হাসপাতালে থাকতে মোটেও পছন্দ করে না। তীব্র ফিনাইলের গন্ধে দমটা বন্ধ হয়ে যায়। সোবাহান খান জ্যোতির কাজে এতটাই রেগে গিয়েছিলেন যে ওই রাতবেলাতেই মেয়েকে বের করে দেন, সাথে কিছু কড়া কথাও শুনিয়ে দেয়। তহমিনা খান জ্যোতির পক্ষে ছিল, এটা নিয়েও ঝামেলা হয়। এতে সোবাহান খান আরও রেগে যান, ছোট বৌমাকেও কিছু কথা শুনিয়ে দেন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে চুপ করে যায় তহমিনা খান। বাড়ির গাড়ি ও ড্রাইভার দিয়ে জ্যোতিকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমান সবকিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল আধার। চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। চেহারা দেখে বোঝা মুশকিল মনের ভেতর কি চলছে। কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে উল্টো ঘুরে বাড়ির ভেতরে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমার বোনের বড় মেয়ের যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি দাদা যান, অন্যথায় পরের থাপ্পড়টা কিন্তু আমার হাত থেকেই পড়বে। আজ ভার্সিটিতে যায়নি আলো। যায়নি বলে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে সারাটা দিন বিছানায় শুয়ে বসে কাটিয়েছে।
দোতলা থেকে সিঁড়ি বেয়ে পড়ে যাওয়া তো আর মুখের কথা না। নাজুক শরীরে ভালো মতোই ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে, তবে তাদের কিছু জানায়নি এই দুর্ঘটনার ব্যাপারে। শুধু শুধু চিন্তা দিয়ে কি লাভ? যা হবার তা হয়ে গেছে। দাদা জানো শেফালি চাচি একটু পরপর এসে দেখা করে যাচ্ছে। তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কিছুর প্রয়োজন কিনা সব কিছুতে খেয়াল রাখছে। সোবাহান খান দুপুরবেলা খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিয়েছে মেয়েটাকে। নাতবউ হবার আগে মেয়েটা তার নাতনির জায়গা দখল করে নেয়, তাই তো এত ভালোবাসেন এবং কাঠখড় পুড়িয়ে নাতির বউ করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এত কিছুর পরও তহমিনা খান অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজন মনে করেননি, আর না নিয়েছে কোনো খোঁজ খবর, কারণ তিনি ভীষণ রেগে আছেন আলোর উপর। মেয়েটার কত বড় সাহস তার ভাগ্নিকে চড় মারে! এই মেয়েটার জন্যই তো এত রাতে জ্যোতিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। তিনি এত সহজে ভুলে যাবেন কিভাবে? মনে মনে সমস্ত রাগ ক্ষোভ আপাতত পুষে রেখেছেন। সময় মতো সবকিছুর হিসেব নেবেন। তখন সময় সন্ধ্যাবেলা। আলো রুমে বিছানার মাঝে উপর হয়ে শুয়ে আছে। পাশে টি টেবিলের উপর রাখা গরম তেলের ছোট্ট বাটি। বিকেল থেকে পিঠ টনটন করে ব্যথা করছে, তাই সে শেফালি চাচির থেকে পিঠে তেল মালিশ করে নেবে। মানুষটা তেল রেখে বাহিরে গেছে তো গেছেই, আসার কোনো নামগন্ধ নেই। ওইদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো বিরক্তি মুখে বালিশে মুখ গুজে রইল। তখন পদাঘাতে মৃদু শব্দ পেয়ে বলল, চাচি, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? তাড়াতাড়ি পিঠে তেল মালিশ করে দিন। ব্যথায় মনে হচ্ছে পিঠ খুলে রেখে দেই। ওই শাকচুন্নি কত বড় সাহস! আলো রহমানকে ফেলে দেয়। এখানে এসে যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম, তাহলে ওরে ছাদ থেকে টুক করে ফেলে দিতাম। তাহলে হিসেব বরাবর হতো। বাট আফসোস, আমার প্রতিশোধ নেওয়া হলো না। স্যারের কপালে শাকচুন্নি জুটলেই বেশ ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে ডিজার্ভ করে না। একটা জলজন্ত শাকচুন্নির পাল্লায় পড়লে ওনার ইগোটিগো বেরিয়ে যেত। তখন বুঝতো বউপালা কত কষ্টের। আলো নিজ মনে বকবক করে থামল, কিন্তু প্রত্যুত্তরে কিছু শুনতে পেল না। তাই সে পুনরায় বলল, চাচি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করে দিন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাই এবং মুহূর্তে শান্ত চোখজোড়া বড় বড় হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে আধার স্যার দাঁড়িয়ে থেকে হাত ঘড়ি টাই খুলছে। আলো চট করে নজর সরিয়ে নিল। ওই খচ্চর বেটা আবার কখন এলো? তার মানে এতক্ষণ যাকে শেফালি চাচি ভেবে কথাগুলো বলছিল সেটাই লোকটা। ধুর, সে সবসময় ভুল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। আধার শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমিও রাখো না। আপনিও আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা না। তাহলে আমার সাথে রয়েছো কেন? আপনি কেন আমার সাথে আছেন? বাধ্য হয়ে। আমিও। মেয়েটা তেড়ামি দেখে চোখ মুখ কুঁচকে ফেলল আধার। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের ভেতর চলে গেল। এই বাচাল মেয়েটার সাথে কথা বলা মানে হাতিকে পোশাক পরানোর ব্যাপারটা একই। এই মেয়ে, উঠছো কেন? আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে আলো বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটার জন্য নিজের ক্ষত পাকেই বকাবকি করছে মেয়েটা। তখন সে বিরক্তিকর কণ্ঠে উপরোক্ত বাক্যটি বলে। শেফালি চাচিকে ডাকতে। আধার বিনিময়ে কিছু না বলে হাতে থাকা তোয়ালে সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখে শেফালি চাচি একগুচ্ছ ছোট মাছ কাটাকাটি করতে ব্যস্ত। মাছগুলো তার দাদাজানেরও ছোট মার ভীষণ প্রিয়, তবে সে এগুলোর ধারে কাছেও নেই। এতগুলো মাছ কাটতে দেখে আধারের বোঝা হয়ে গেছে। এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না, তাই সে পুনরায় রুমে গিয়ে আলোর উদ্দেশ্যে বলল, চাচি মাছ কাটতে ব্যস্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনিই আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? মেয়েটার কথা শুনে আধার আশ্চর্য হয়ে গেল। আলো বিরক্তিতে বলল, এতে ষাঁড়ের মতো চেঁচানোর কি হলো আজিব? আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার কারণে এই পাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবা যত্ন করতে না পারলে আমার বাপের বাড়িতে দিয়ে আসুন, তবুও এইভাবে ব্যথা সহ্য করে পড়ে থাকতে পারবো না। আমিও মানুষ, আপনার মতো কোনো এলিয়েন না। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু বিষয়টা খুবই বাজে দেখাবে। তারপরও দাদাজান তো আছেই। উনি যদি একবার জানতে পারে, তাহলে তার কান ঝালাপালা করে দেবে। আর সে মোটেও অশান্তি চায় না, কিন্তু এখন অশান্তি নামক বড় কারণটাই ঘাড়ে এসে জুটেছে, যাকে সে চাইলেও সরাতে পারছে না। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে যাচ্ছে।
আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল, ওকে ফাইন। স্যারের কথা শুনে আলো ভড়কে গেল। এখন সত্যি সত্যি তাকে বাড়িতে পাঠিয়ে দেবে নাকি? সে তো ভাব নেওয়ার জন্য বলেছিল। এই অবস্থায় বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো আধার স্যার তেলের বাটিটা নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উপর হয়ে শুয়ে পড়ল। এদিকে আধার থমথমে মুখে মেয়েটার পিঠ থেকে টি শার্ট উপরে তুলে দেয়। সে জীবনেও এই মেয়েটার মতো নির্লজ্জ আর দুটো মেয়ে দেখেনি। আধার এক পলক সাদা ধবধবে মসৃণ উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। তারপর কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি খুলে দুটো গ্লাভস বের করে হাতে পরে নিল। এই মেয়েটা বেহায়া হলেও তো আর সে নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দুটো হাতের স্পর্শ পেয়ে আলো মাথা তুলে ঘাড় ঘুরিয়ে স্যারের হাতের দিকে তাকায়। কালো গ্লাভস পরতে দেখে আলো বেকুব বনে গেল। তার শরীর কি নোংরা যে স্পর্শ করতে গ্লাভস পরতে হচ্ছে? আলো দীর্ঘ শ্বাস ছেড়ে বালিশে মুখ ডুবিয়ে দিল। তার কেন জানি মালিশটা নিতে ভালো লাগছে। অন্যদিকে আধা ঠোঁট কামড়ে আলতো হাতে মেয়েটার পিঠে ও বাঁকানো কোমরে তেল মালিশ করে দিচ্ছে। তবে তার চোখ জোড়া বন্ধ। তবুও সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আধার মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতেই আলো হকচকিয়ে উঠল। স্যার লাগছে তো? আপনাকে মালিশ করতে বলেছি, পিঠের হাড্ডি ভাঙতে নয়। আধার ঠোঁট কামড়ে হাসল, তবে আর কিছু করল না। ওইদিকে আলো দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলল, একদিন আমারও সুযোগ আসবে ছাড়। তখন আপনাকে যদি নাকা নিচুবানি না খাওয়াতে পেরেছি, তাহলে আমিও আলো নই। এক সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে আলো। সামনে আবার প্রথম ইনকোর্স পরীক্ষা রয়েছে। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন কমপ্লিট করতে করতে তার জীবনটা শেষ। তারপরও যদি থাকে স্বামী নামক হিটলার স্যার, তাহলে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আলো ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেলো। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস হবে, তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেশি পানি খাওয়ার ফলে ওয়াশরুম পেল। আলো বান্ধবীদের বলে পানির বোতল সহ বাহিরে যেতে লাগলো। ফেরার সময় না হয় বোতল ভর্তি করে নিয়ে আসবে। সিঁড়ি বেয়ে নামার সময় ফোনটা বেজে উঠল। আলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ছায়া কল দিয়েছে। সে কলটা রিসিভ করে কানে গুঁজে বোনের সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিংয়ের উপর রেখে ভুলবশত কাত করে। ফলস্বরূপ বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। আলো হেসে হেসে কথা বলতে বলতে বোতলে চুমুক দিল, কিন্তু এ কি, পানি কোথায়? সে ভুরু কুঁচকে তাকিয়ে দেখে বোতল একদম ফাঁকা। চট করে রেলিংয়ের নিচের সিঁড়িতে তাকাতে স্তব্ধ হয়ে যায়, সাথে মুখ অটোমেটিক হা হয়ে গেল। আধার স্যার ভেজা মাথা, চেহারা নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো নিচে নামার আর সাহস পেল না। সে ভয় উল্টো ঘুরে এক ছুটে ওখান থেকে পালিয়ে গেল। সব আকাম কুকাম এই লোকটার সাথেই কেন হতে হয়? কিরে, এমন করে হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? তামান্নার কথা শুনে আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না, সব সময় ভুল জায়গায় উল্টোপাল্টা কাজ করে বসে থাকি। ফারাহা কপাল কুঁচকে জানতে চাইল, আবার কি করেছিস? আমি কিছু করিনি, যা করেছে ওই শয়তান বোতলটা। বলেই আলো জানালা দিয়ে ছুঁড়ে মারল বোতলটি। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছেলের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। আলো সহ বাকিরা সবাই থতমত খেয়ে যায়। শালুক তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে একজন সিনিয়র ভাই আলোর বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপাল চেপে ধরে আছে। শালুক ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আলো, তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে আলো। ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা এক নাম্বারের শয়তান। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়া তো দূরে থাক, সুযোগ পেলে অসভ্যতামিও করতে ছাড়ে না। ভার্সিটির অনেক মেয়েই ভয় পায় ওই ছেলেটাকে। এমনিতেও ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনই বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে র্যাগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। তারপর থেকে ওই ছেলেটার দু চোখের বিষ সে। সুযোগ পেলেই তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আজ সে অজান্তেই ছেলেটাকে সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের উপরই রাগ হচ্ছে। তখন কেন যে বোতলটা ছুঁড়তে গিয়েছিল? আমরা কি ভেতরে আসতে পারি স্যার?
আধার ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছিল আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা বাক্যটি শুনে চশমা ঠিক করে ঘাড় ঘুরিয়ে তাকায়। 4-5 জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে, তাই গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব, পরে এসো। সুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজনের এই পানির পট ভুলবশত নিচে পড়ে গিয়েছে, তাই দিতে এসেছি। আধার কপাল কুঁচলে বোতলটার দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটার গায়ে পান্ডার স্টিকার দেখে একটুও চিনতে অসুবিধা হলো না এটার আসল মালিককে। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আলো নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীদের পিছনে, কারণ সে কোনো রকম ঝামেলা চায় না। আধার নজর সরিয়ে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটার কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, এই বোতলটা কি তোমাদের মধ্য কারোর? সঙ্গে সঙ্গে সবাই না বলে। আধার সুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার কোথাও একটা ভুল হয়েছে। এটা এখানকার কারোর নয়, হতে পারে অন্য ডিপার্টমেন্ট কারোর। এটা আপাতত আমার কাছে থাক, আমি খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেব। তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে সুজনের হাত থেকে বোতলটা নিয়ে নিল। ছেলেগুলো কিছু বলতে চেয়েও স্যারের গম্ভীর চেহারা দেখে বলতে পারল না, কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলোর বন্ধুমহলের সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফারাহা ফিসফিসিয়ে বলল, স্যারের জন্য বেঁচে গেলি। আলো মুখ গোমড়া করে মনে মনে বিড়বিড় করল, ওই লোকটার জন্যই এমনটা হয়েছে। ক্লাস শেষে আধার বেরিয়ে গেল। নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটা ছুঁড়ে ফেলতেও হলো না। ভার্সিটি শেষে বাড়িতে এসে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে। দাদাজানের সাথে টুকটাক কথাবার্তা বলে বাদ ঘুম দিয়েছে আলো। ঘুম ভাঙানো সন্ধ্যার দিকে আড়মোড়া ভেঙে হামি তুলে উঠে বামে পাশে তাকাতেই দেখতে পেল আধার স্যার সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট ও ট্রাউজার, ঘন বড় বড় চুলগুলো ভেজা, চোখে রিডিং গ্লাস, চিকন রক্তিম নিচের ঠোঁট কামড়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যামবর্ণের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটা। আজকাল ঘুম থেকে ওঠার পরপরই এই মানুষটার মুখখানা দর্শন হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিতেও পড়ে যায়। এই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটার নগ্ন বুকের মাঝে। লোকটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল, অথচ তার ঘুম মুহূর্তে উড়ে যায়। সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে চট করে সরে আসে। মানুষটা তো আর এমনি এমনি বলে না, তার ঘুমানোর কোনো সিঁড়ি নেই। আলো এসব ভেবে আনমনে হাসল। সে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘোরে মানুষটার কাছে চলে যায়। এতে তারই বা দোষ কোথায়? ওইদিকে সোফায় শুয়েও শান্তি নেই, ধপধপ করে উল্টে পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়ে বিছানায় থাকে। এতে ঘুমটা ভালো হয়। আর এই বিছানাটা একটু বেশিই নরম, তাই সে সবকিছু জেনে শুনেও মটকা মেরে পড়ে থাকে। কারণ দিন শেষে নিজের সুখ শান্তিই আগে। আলো এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে কমফোর্টার সহ পড়ে গেল নিচে। শালার সব অঘটন আজ আমার সাথেই হ। আধার এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে কমফোর্টার সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চোরগুলো হাত খোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পিছন থেকে শুনতে পেল ভারী পুরুষালী কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো। সবাই আধার খান নয় যে আপনাকে ছেড়ে দিবে। আজ রাতের সব রান্না আলো নিজ থেকে রেঁধেছে। এতদিন যে আজাইরা শুয়ে বসে থেকে ফোনে রান্নার ভিডিও দেখে শিখেছে, যেন তারকে পরবর্তীতে রান্নাবান্না নিয়ে কেউই কিছু বলতে না পারে। সবচেয়ে বড় কথা, এটা তার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। একটু অসুবিধা হলেও সে প্রাণপণ চেষ্টা করছে সব কিছুতে মানিয়ে নেওয়ার। হাজার হোক সে খানবাড়ির বড় বউ, বিয়েটা স্বাভাবিক না হলেও এসব অস্বীকার করতে পারবে না, যেখানে দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, সেও না হয় এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে থাকার চেষ্টা করবে। কারণ চাইলেও তো আর এখন সে কিছুই করতে পারবে না। রান্না করার সময় আলো কতবার ছ্যাঁকা খেয়েছে তার কোনো হিসেব নেই। প্রথম তাই এমনটা হয়েছে। তবে আজ সে শরীরে কষ্টের চেয়েও বেশি খুশি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদাজান তাকে একটি ডায়েরি দিয়েছে। পুরো ডায়েরির পাতা ভর্তি ছিল রান্নার রেসিপি দিয়ে। মেয়েটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, এটা কার ডায়েরি?
তখন জানতে পারে এটার মালিক তারই আসল শাশুড়ি মা। উনি রান্না করতে খুব ভালোবাসতেন, সঙ্গে সকল রেসিপিগুলো লিখে রাখতেন। বিয়েতে সে শাশুড়ি মায়ের অনেক গহনাই পেয়েছিল, তহমিনা খানও দিয়েছিলেন কিছু গহনা। তার আবার সেই সোনাদানা খুব একটা পছন্দ না, তাই তো এই সামান্য ডায়েরিটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা আজ যদি বেঁচে থাকতেন তাহলে সে সোজা গিয়ে হাতে চুমু খেত এত চমৎকার একটি রেসিপি বুক তৈরি করার জন্য, কিন্তু আফসোস সেটা চাইলেও করতে পারবে না। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। নিত্যদিনের ডিনার 10টার মতো শেষ হলেও আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পিছনে অবশ্য আলোই রয়েছে। মেয়েটা সবকিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়ো করা শয়তানের কাজ। যেখানে সে প্রথম এত আইটেম বানিয়েছে সেখানে রান্না খারাপ হোক সেটা মোটেও চায় না, নয়তো দেখা যাবে এটা নিয়েও কিছু না কিছু কটু কথা শুনে বসে আছে। আলো এতদিনে বুঝে গেছে তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার খারাপ লাগেনি। সব মানুষের পছন্দ তো আর এক নয়। যেখানে তার স্বামী তাকে পছন্দ করে না সেখানে শাশুড়ি মায়ের থেকেও কিছু আশা করা যায় না। সেও ওই লোকটাকে পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়েই থাকছে। তবে ওই মানুষটার যদি তাকে মেনে নিতে চায় তাহলে সে ভেবে দেখবে। কি গো নাথ বউ, তোমার রান্নাবান্না হইল নাকি পেটে গামছা বেঁধে আজ রাতটা কাটিয়ে দিতে হবে? আলো ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখছিল আর আকাশ পাতাল ভাবছিল। তখন সুবাহান খান এগিয়ে এসে কথাগুলো বলে। আলো একগাল হেসে বলল, এই তো দাদাজান, সব কমপ্লিট, তুমি খেতে এসো। সুবাহান খান মুচকি হেসে চেয়ার টেনে বসতে বসতে বলেন, যাও তোমার বরকে ডেকে নিয়ে আসো। আলো মাথা নাড়িয়ে আগে তহমিনা খানের রুমে গেল। দরজা হালকা টোকা দিয়ে ধীর কণ্ঠে বলল, মা খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ ভেসে এলো না। আলো কিছুক্ষণ চুপ থেকে রিনরিনিয়ে বলল, আজ আমার প্রথম রান্না ছিল মা, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আপনি প্লিজ রাগ করবেন না, পরের বার থেকে সময়ের খেয়াল রাখবো। এবারেও হতাশ হলো আলো। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুমে এসে দেখল আধার স্যার বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে বই পড়ছে। সে এগিয়ে এসে বলল, খাবার খেতে আসুন। আধার বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটার ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে। মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে ঘেমে গিয়েছে। আধার নজর সরিয়ে একবার দেয়াল ঘড়ি দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 4 ঘন্টা ধরে রান্না করছিলে, তা 1 মাসের মনে নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছরও না, 10 বছর মনে রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে থেকে বইখানা। খাবার আদৌ মুখে তোলা যাবে তো? মুখে তুলতে না পারলে নাকে তুইলে। এ কথা বলে আলো ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রুমে আধার ছাড় নেই। আলো তোয়ালে দিয়ে মুখ মুছে সোফার উপর রেখে মাথায় ওড়না জড়িয়ে চলে গেল বাহিরে। ডাইনিংয়ে সুবাহান খান, তহমিনা খান ও আদার খান বসেছে। আলো নিজ হাতে খুশি মনে খাবার সার্ভ করে দিচ্ছে। তাকে শেফালি চাচিও সাহায্য করছে। তুমিও বসো নাতবো। দাদাজানের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল, আমি পরে চাচির সাথে খেয়ে নেব দাদাজান। সুবাহান খান আর কিছুই বললেন না। ওইদিকে আধার থমথমে মুখে বসে আছে, কারণ এখানে বেশিরভাগ খাবারই তার পছন্দের। যেখানে ছোট মাই তার পছন্দের অপছন্দের ব্যাপারে জানে না, সেখানে এই মেয়েটা কিভাবে জানলো? তাহলে কি দাদাজান বলেছে? হতে পারে। আধার কিছুক্ষণ চুপ থেকে ইলিশের লেজ ভর্তা, মাথা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে নিয়ে গরম ভাতে মেখে এক লঙ্কা মুখে দিতে থমকে গেল। অবিশ্বাস্য চোখে আলোর দিকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি এইগুলো রান্না কোথা থেকে শিখেছো? আলো থমথমে মুখে বলল, দাদাজান একটা রেসিপি বুক দিয়েছে, ওটা দেখেই রান্না করেছি, তাই তো দেরি হয়েছে। আদার চট করে দাদাজানের দিকে তাকায়। নাতির তীক্ষ্ণ দৃষ্টি দেখেও না দেখার ভান করে মনোযোগ সহকারে খেতে খেতে স্বাভাবিক গলায় বলল, আমার মুখ না দেখে চুপচাপ খাবার খাও, মেয়েটা অনেক কষ্টে রেঁধেছে, আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে। তারপর আলোর রান্নার অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটা খুশিতে গদগদ হয়ে আরও মাংস তুলে দিল দাদাজানের পাতে। আধার কিছু না বলে খেতে শুরু করে। মা আরেকটু রুই মাছ দেয়। আলো খেয়াল করেছে তার শাশুড়িমা রুই মাছের কালিয়াটা দিয়েই খাচ্ছে, হয়তো মজা হয়েছে, তাই সে জিজ্ঞেস করে। তহমিনা খান দীর্ঘকণ্ঠে বলেন, না থাক। আলো মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে সহসাই দুটো মাছের বড় পিস তুলে দিল শাশুড়ির পাতে। এতে তহমিনা খান মুখ তুলে তার দিকে তাকায়।
আলো বিনিময়ে হাসার চেষ্টা করলো। তহমিনা খান কিছু বললেন না, কারণ তার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তিনি তো ভাবতেই পারেননি মেয়েটার রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে নুন ঝাল একটু বেশি হলেও খেতে মন্দ নয়, বরং খাবারের স্বাদটাই একদম আলাদা। আলো আর চোখে স্বামীর দিকে তাকায়। লোকটার প্লেটের ভাত প্রায় শেষের পথে, তাই সে আবারও এক বুক সাহস নিয়ে দম আটকে ভাতের পাত্র এগিয়ে নিয়ে গেল। তারপর প্লেট ভরে ভাত বেড়ে দিল। আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ডোক গিলে সরে গেল। মনে মনে ভাবছে, এই বুঝি তার উপর থমকে উঠবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছু না বলে চুপচাপ খেতে থাকলো। এটা দেখে আলো ঠোঁট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়েই খাচ্ছে, বিশেষ করে ভর্তার আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। সোবাহান খান যাওয়ার আগে নাতবর উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। নিজের মাকে হারানোর পর আজ প্রথম আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খাইছে। দুবাইয়ের সেই বিশাল স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। হাজার হাজার মানুষের উপস্থিতিও যেন হার মেনেছে নিস্তব্ধতার কাছে। পুরো স্টেডিয়াম অন্ধকার, শুধু মাঝখানের মঞ্চে কৃত্রিম ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে নীল রঙের একটি তীব্র স্পটলাইট নিবদ্ধ হয়ে আছে এক যুবকের ওপর। যুবকটির বুকের সাথে লেপ্টে আছে তার অতি পরিচিত সিগনেচার গিটারটি। পরনে কালো লেদার জ্যাকেট, কপালের ওপর অবাধ্যর মতো পড়ে থাকা এলোমেলো দীর্ঘ চুলগুলো তাকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। তার ডান হাতের আঙুলে ঝিলিক দিচ্ছে রূপালি আংটি, আর কবজিতে বিশেষ ব্রেসলেট, যা ভক্তদের কাছে তার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। যুবকটি চোখ বুজে আছে, চারপাশে হাজারো চিৎকার তার কানে পৌঁছাচ্ছে না। গিটারের তারে আঙুল ছোঁয়াতেই সুরের এক সম্মোহনী ঢেউ ছড়িয়ে পড়ল পুরো গ্যালারি জুড়ে। দেশি বিদেশি অসংখ্য তরুণ তরুণী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেই বিমোহিত গায়কের দিকে। তার কণ্ঠের জাদুতে তখন মরুর বুকে যেন নীল জ্যোৎস্না নামছে। কনসার্ট শেষ হতেই সমস্ত নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল গণবিতরী চিৎকারে। যুবকটি তখন মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসছিল। শত শত ভক্ত বডিগার্ডদের কড়া বেষ্টনী ভেদ করে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রিয় তারকার উপর। কেউ একটা ছবি, কেউ বা এক পলক ছোঁয়া বা একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরি হয়ে উঠছে। কিন্তু যুবকটির দৃষ্টি স্থির ও ভাবলেশীন। সে বিশাল উন্মাদনা আর ভিড় এড়িয়ে সে দ্রুত পায়ে গিয়ে উঠে পড়ল তার কালো রঙের বিলাসবহুল গাড়িটিতে। বাইরে তখনও তার নাম ধরে শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে, কিন্তু কাছের ওপারে সে সম্পূর্ণ একা। এক জনপ্রিয় তারকার এই বিষণ্ণ একাকিত্ব যেন তাকে সাধারণের চেয়ে আলাদা করে রেখেছে সবার কাছে। এতক্ষণ ছায়া নিজ ফোনে কনসার্টটা খুব মনোযোগ সহকারে দেখছিল। ভিডিও শেষ হতেই সে ফোনটা বুকে চেপে ধরে চোখ বুজে নিল। শব্দ করে দীর্ঘ শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আপনার দেখা কবে পাবো গায়ক সাহেব? এই রক্ত মাংসের আপনিটাকে একটি বারের জন্য সচক্ষে দেখার বড়ই ইচ্ছে আজ মনে জেগে বসেছে। দোহাই আপনার, এবার জলদি দেশে ফিরে আসুন, নয়তো আপনাকে দেখার এই অপূর্ণ স্বাদ হয়তো এ জন্মে আর মিটবে না। আমার এই অবশ হৃদয়টা যে আপনার কণ্ঠ আর উপস্থিতির জন্য বড্ড ব্যাকুল হয়ে আছে, বড্ড। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ আঁধারে চোখে একটু ঘুম নেই। অজানা ব্যথায় বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে। ছোটবেলা কতই না সুখের আনন্দের ছিল। তারপরে এক ঝড়ো হাওয়ায় সব শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে মাকে হারানোর পর তার জীবন থেকে সুখ নামক বস্তুটি গায়েব হয়ে যায়। সে যাকেই মন থেকে ভালোবাসছে এবং আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, ওপরওয়ালা তাদেরই কেড়ে নিয়েছে। তাই তো আজকাল আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, স্বয়ং নিজেকেও না। আধারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে চোখের উপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকায়। মেয়েটা ইঁদুরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গ জুড়ে লেপ্টে রয়েছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবুও ঘুরে ফিরে তার বুকের মাঝেই আসবে। একসময় বাধ্য হয়েই হাল ছেড়ে দেয়। আধার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটু পরপর গাড় গলা চুলকাচ্ছে। এতে দুই বুড়োর মাঝে 4টে ভাঁজ পড়ল আধারের। কৌতূহলী হয়ে এক হাতে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে এক পাশে রাখল। একরাশ অস্বস্তি নিয়ে মেয়েটার কাঁধ থেকে সামান্য টি-শার্টের গলা সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে র্যাশে ভরে গিয়েছে। আধার চট করে উঠে বিছানায় শুয়ে দিল আলোকে। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখে সেখানেও লাল হয়ে র্যাশে ভরে আছে।
কোমল দু হাতে গুড়ি গুড়ি র্যাশ বের হয়েছে, অথচ মেয়েটা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আধার বুঝতে পারল কোনো কারণে সম্ভবত মেয়েটার অ্যালার্জি জেগেছে, তাই সে কয়েকবার ডেকে উঠল, কিন্তু আলোর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। আধার কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে ঘুমন্ত মেয়েটার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিল। কয়েক মিনিট পরই আলো ফট করে চোখ মেলে তাকায়। মেয়েটার বুকে অস্বাভাবিকভাবে উঠানামা করছে। আলোকে জাগতে দেখে হাত সরিয়ে নিল আধার। মেয়েটা চোখ দুটো বড় বড় করে জোরে জোরে শ্বাস নিতে নিতে অবিশ্বাস সুরে বলল, আপনি আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন স্যার? আধার বিছানা থেকে নেমে গায়ে টি শার্ট জড়িয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, মারার হলে প্রথম রাতেই মারতাম। আলো উঠে বসে দাঁত কিরমির করে বলল, তাহলে মাঝরাতে এমন করে নাক মুখ চেপে ধরার মানেটা কি? আমি যদি দম আটকে মরে যেতাম তাহলে কি হতো? কি হতো? কিছুই না, বরঞ্চ আমার ঘাড় থেকে একটা পাগল নেমে যেত। আলোর রক্তিম দু চোখ ছলছল করে উঠল। অভিমানের সুরে বলল, হ্যাঁ ঠিকই তো, আমি কে হই আপনার যে আমার জন্য কষ্ট পাবেন? আমি মরলেও কি আর বাঁচলেও কি, আপনার কখনোই যায় আসবে না। উল্টো পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আপনিই হবেন। দিন শেষে আলো নামক গলার কাঁটাটা অন্তত নেমে যাবে। আধার ওয়ার্ড্রপের কাছে দাঁড়িয়ে থেকে 8 বক্স অ্যালার্জির ওষুধ খুঁজতেছিল। সে সময় মেয়েটার কথাগুলো শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আলো নাক টেনে বিছানা থেকে নেমে একটা বালিশ বগল দাবা করে রুমের দরজা খোলার চেষ্টা করতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? থাকবো না আপনার ঘরে, নয়তো দেখা যাবে আপনি আবার আমার ঘুমের সুযোগ নিয়েছেন। আমার জানা মতে এখন পর্যন্ত আমার কোনো রকম সুযোগ দেয়নি। যদি নিতাম তাহলে নিজ পায়ে অক্ষত শরীরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না। আলোর ভুরু কুঁচকে গেল। পিছনে ফিরে জাজালো কণ্ঠে বলল, একদম মিথ্যা বলবেন না। আপনি আমার ঘুমের সুযোগ আলবাত নিয়েছেন, না হলে কি তখন অমন করে নাক মুখ চেপে ধরতেন? আপনি তো আমাকে একদম জানে মেরে ফেলতে চেয়েছেন। ভাগ্যিস তখন ঘুম ভেঙে গিয়েছিল, নয়তো এতক্ষণে আমি আকাশের চাঁদের আলো হয়ে যেতাম। আপনার নামে মামলা দিব আমি। কত বড় সাহস, একটা জলজান্ত ঘুমন্ত মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন। আধারের জল শক্ত হয়ে গেল, রাগে ঘাড়ের শিরা ফুটে ওঠে। সে খপ করে আলোর বাম হাতের বাহু চেপে ধরল এবং টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। বড় আয়নার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, আয়নায় একবার নিজেকে দেখো, তারপর না হয় আমাকে দোষ দিও। আলো কপাল কুঁচকে আয়নার দিকে তাকাতেই চোখ দুটো কপালে উঠে গেল। সে ফ্যালফ্যাল চোখে নিচের দিকে তাকিয়ে রয়। গলায় হাতের উন্মুক্ত বাহুগুলোতে র্যাশে পড়ে গেছে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, চেহারা হালকা ফোলা ফোলা। সে এতক্ষণ রাগের মাথায় অনুভবই করেনি তার শরীর বাজেভাবে চুলকাচ্ছে। আলো তড়িঘড়ি করে গলা চুলকাতে শুরু করে। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে টি টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এসে আলোর সামনে খোলা ওষুধ বাড়িয়ে ধরে বলো, খেয়ে নাও। আলো কৌতূহলী নিয়ে জানতে চাইল, কিসের ওষুধ? আধারের মেজাজ বিগড়ে গেল। এমনিতেই মেয়েটা 2 লাইন বেশি বুঝে, উল্টোপাল্টা বকে যাচ্ছে। তাই সে রাগে হিসহিসিয়ে বলে উঠল, এটা বার্থ কন্ট্রোল পিল। একটু আগে না বললে আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি? তাহলে তো এখন এটা খেতে হবে, নয়তো দেখা যাবে প্রেগনেন্ট হওয়ার অপরাধেও আমার নামে মামলা ঠুকে দিলে। সারা রেহান কথা শুনে আলো পুরোই বাকরুদ্ধ হয়ে গেল। পর মুহূর্তে নাক মুখ কুঁচকে অস্ফুট স্বরে বলল, আপনার মাইন্ড তো আমার মুখের থেকেও মাশাআল্লাহ স্যার।